এই আলী রিয়াজ লন্ডন থাকাকালীন অবস্থায় এই সমান একটা গল্প কাহিনী আছে লন্ডনে, যেটা ধামাচাপা দেয়া হয়েছিল। তারপরে আলী রিয়াজের এই ঘটনাটা বের হওয়ার আগের থেকেই আমি জানতাম যে প্রথম দিকে শেরাটনে উনি থাকতো। শেরাটনের থেকেই খবর পেয়েছি যে কিভাবে কি হচ্ছে ওই শেরাটনে থাকাকালীন সময়ে। 2018 সালে রাজশাহী ইউনিভার্সিটির এক ছাত্রীর সাথেও এইভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। আরেকজন শিক্ষকের সাহায্যে এইটা ধামাচাপা দেয়া হয়। 2016-তে ঢাকা ইউনিভার্সিটিতে একই ধরনের আরেক ছাত্রী নির্যাতনের ইয়ে ছিল, গুজব ছিল। গুজব না, সামিহা টুটুল ছিল নাম। ধন্যবাদ আপনাকে। তো এইভাবে আর কত বলবো, মানে ধামাচাপা দেয়া হচ্ছে। আর চারিত্রিক সনদ পেয়ে গেছেন উনি, হয়ে গেছে। প্রথম 2-4 দিন উনার 2 দিন উনার কোনো কথা নেই, কিন্তু ওই মেয়ে যখন ভিডিও বার্তা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, প্রথম নাই কোন নিউজ পেপারে, আমি কিন্তু ওই যে মাঝে মধ্যে সময় পেলে বাংলাদেশের ওই যে আজকের পত্রিকা, আজকের সংবাদপত্র এইগুলা দেখি। যেই দিন ওই কবির যে ভিডিও বার্তা ফেসবুকে আমি দেখলাম, আমি নিজেও শেয়ার করেছি যে আজকের পত্রিকার কোনো হেডলাইন আসে কিনা। হেডলাইন তো আমি আশাও করিনি আসবে না, কোনো টিভিতেও আসবে না। দেখলাম এই ইস্যুর কোনো খবরই নাই। আজকের পত্রিকা এইটা চ্যানেল আজকের সংবাদপত্র চ্যানেল আই, যমুনা টিভি দিয়ে দেখলাম এইটাকে কোনো পাত্তাই না, কোনো টিভিতেও না, কোনো কিছু না। দুদিন পরে গতকালকে দেখলাম আলী রিয়াজের 71 টিভি আর আরো কোন একটা চ্যানেল থেকে করা হয়েছে যে উনি আলী রিয়াজ ওই নারীকে চিনেনি না। আমার কথা হচ্ছে যে উনি নারীকে চিনেন না, তাহলে সাথে সাথে এই ভিডিও বার্তাটা প্রচারিত হওয়ার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে এই নারীকে কেন গ্রেফতার করা হলো? এই নারীর পক্ষে আরেকটা ছেলে, আরেকজন একটা স্ট্যাটাস দিয়েছিল, তাকেও গ্রেফতার করা হলো। ওই সময় আমি দিয়েছিলাম, হ্যাঁ গ্রেফতার তো করা হয়েছে, এখন খেয়াল রাখতে হবে আমাদের, কারণ প্রতিদিন ইউনূস ক্ষমতা দখল করার পর থেকে 30 থেকে 40টা লাশ নদীতে ভেসে বেড়াচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। তো বেশিরভাগ লাশই বেওয়ারিশ হিসাবে গণ্য করা হচ্ছে, নাম পরিচয় পাওয়া যাচ্ছে না। আমার এই স্ট্যাটাসটা ছিল, হ্যাঁ গ্রেফতার করা হয়েছে, এখন আমি অপেক্ষা করছি। আমি অনুরোধ জানিয়েছি আমার অনলাইনে না এমনিতেও আমি অনেককে করেছি যে আমাকে ইনফরমেশনটা আপনারা প্লিজ দেবেন, এই নারীকে কবে কখন 24 ঘন্টার মধ্যে তো আদালতে হাজির করতে হবে। তো কখন কোন সময় হাজির করা হয়, কোথায় কি, কেউ কোনো কিছু এখন পর্যন্ত 48 ঘন্টা পার হয়ে গেছে, কেউ কিন্তু ওই নারীর কোনো খবর জানে না, কোনো আদালতে করা হয় নাই। আমার লেখাতে ওইটা ছিল যে 24 ঘন্টার মধ্যে যদি আদালতে হাজির করা না হয়, তাহলে ধরে নিতে হবে ওই নদীতে যেইভাবে লাশ ভেসে বেড়ায় ওইভাবে গুম করে এই নারীরও লাশ নদীতে ভাসবে। ফারুকী অলরেডি সিডনিতে 12 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে, কারণ তাদের তো সেফ এক্সিট তো মানে দেশে তো আর থাকতে পারবে না, কোনোভাবে পালাবে। এর মধ্যে ফারুকী কিন্তু বার্সেলোনার ছিল, আমি জানার পরে বার্সেলোনার ছাত্রলীগের যারা ছিল, আমাদের মুজিব সৈনিক যারা ছিল, জানিয়েছিলাম হোটেল থেকে পালিয়ে ওরা খুঁজেছে, বার্সেলোনাতে পায় নাই। পরে জানলাম যে প্যারিসে আসছে। প্যারিসের আমাদের সৈনিক যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, জানিয়েছিলাম প্যারিসে ওরা খুঁজে পায় নাই, ওখান থেকে পালাইছে। তো এইটা ছিল তার একটা এক্সপেরিমেন্ট যে ইউরোপের কোনো দেশে থাকতে পারবে কিনা। তখনও সে সিডনিতে বাড়ি কিনে নাই। পরে দেখছে না, ইউরোপ আমেরিকা কোনোভাবে তার সম্ভব না, দেশে তো থাকতে পারবে না, এরপর পালাতে হবে, কোনোভাবে ইউরোপ আমেরিকায় সম্ভব না। শেষ পর্যন্ত তার ছোট ভাই থাকে সিডনিতে, আর ওই পিনাকির যে যে ভাতিজা একটা থাকে শুভজিৎ, ওদের মাধ্যমে সে এই সিডনিতে অলরেডি একটা বাড়ি কিনে ফেলেছে। আমাদের এখানে তো তত্ত্বাবধায়ক সরকার 3-4 মাসের জন্য বিভিন্ন সময় এসেছে। এর আগে কিন্তু কোনোদিন কোনো গভর্নমেন্টের কোনো উপদেষ্টার বিরুদ্ধে এইসব কোনোদিন শোনা যায় না, কিন্তু এই প্রথম কিন্তু এই জিনিসটা। আশিক নজরুলের কথা শোনা যাচ্ছে, অমুকের কথা নানা শোনা যাচ্ছে, সেটা এটা কিন্তু শোনা যায় না। কুড়াইল বস্তির কথাটা দেখেন, ছোটবেলায় এইগুলা হিন্দি সিনেমায় দেখতাম, এখন কিন্তু বর্তমানে হিন্দি সিনেমায় এই সাবজেক্ট গুলো আর আসে না। ওই যে বস্তি পুরানো বানানোর জন্য
ওই যে হাইটেক পার্ক, তারপরে আপনার ধরেন হাই রেজ বিল্ডিং বানানোর জন্য, এগুলা অহরহ হিন্দি সিনেমায় থাকতো, ভিলেনরা এগুলা করছে কোনো বিদেশি কোম্পানির সাথে, তারপরে হিরো গিয়ে এই করছে সেই করছে। এই সাবজেক্ট, এই গল্পগুলো, এই ফর্মের গল্পগুলো এখন আর হিন্দি সিনেমায় নাই। এই ইউনুস বাস্তবে নিয়ে আসছে বাংলাদেশে। জানতাম 663, অল টুগেদার হচ্ছে 1100, কত এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, আমি এটা লিখে জানাতে পারবো। 663 ছিল শুধু ওইটার, আরো সব মিলিয়ে 1100 উপরে, 1100 কোটির উপরে এটা কর মওকুফ। গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, তারপরে ওই যে মানব সম্পদ পাচারি বলবো, যেটা শ্রমিক এইটা হচ্ছে গ্রামীণ থেকে, মানে এসব সবকিছু গ্রামীণ থেকে খারিজ, কেস আদালতে কেস খারিজ। আমার প্রশ্ন হচ্ছে, এখন একটা প্রশ্ন করতে চাই, তারেক জিয়া মা অসুস্থ, আল্লাহ না করুক উনি বয়স্ক, দুইবারের প্রাইম মিনিস্টার, উনি বাংলাদেশে হসপিটালে, তারেক জিয়া যাচ্ছেন না কেন? এত সৌহার্দ্যপূর্ণ ইউনুস তারেক জিয়ার সাথে মিটিং করতে লন্ডন চলে আসলো, বসলেন, তারেক জিয়া মায়ের পাশে যাচ্ছেন না কেন? ইউনুসকে কেন ভয় পাচ্ছেন? আর ইউনুস যেটা করছে এটা চুরি না, তার হচ্ছে দেশকে ধ্বংস করা আর মুক্তিযুদ্ধকে মুছে ফেলা। না, কিন্তু পার্সোনালি উনি আসলে খুবই লোভী, মানে এতই বেশি লোভী যে এটা খুবই মানে অবিশ্বাস্য লাগে না যে আপনার লোভ মানে কোন পর্যায়ে থাকে। আপনি দেখেন গ্রামীণ ব্যাংক, সরি, আমি আরেকটা কথা বলতে চাই, ইউনুসের সাথে আরেকটা চরিত্রের খুব ভালো একটা মিল পেয়েছি। আমি কালকে ওই ফুটেজটা দেখলাম, জিন্না যখন কার্জন হলে গিয়ে বলছিল, উই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশন, না আই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশন, আই মেক ডিসিশন দেন আই মেক দেম রাইট। ইউনুস হচ্ছে এইটা, এই জিনিসটা ইউনুস তার কিচ্ছু যায় আসে না, যা ইচ্ছা সে করছে, সে এইটাকেই রাইট ডিসিশন, এইটাই রাইট। এই অ্যাটিটিউডটা জিন্নার পুরোপুরি একটা ছায়া, যেটা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন ইউনুসের কথা শুনে আমেরিকায়, আমি জিয়াকে দেখছি, আমি ইউনুসকে, ওই জিন্নার এই কথাটা শুনে দেখলাম, আমি তো জিন্নাকে দেখছি ইউনুসের মধ্যে। এইটা তো যেটা 24-এর যে এটা আন্দোলন না, এটা তো হচ্ছে সন্ত্রাস। এইটা ছাত্র জনতার ছিল না, ধোকা দিয়ে মেটিকুলাস প্ল্যান ইউনুসের। এইটা ছাত্র জনতার আন্দোলনের নামে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্রকে বিকল করে সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার পতন, রাষ্ট্রের ক্ষমতা দখল। এটা তো অফকোর্স রাষ্ট্রদ্রোহিতা। এটা কোনো আন্দোলন ছিল না, এটা মোটেই ছিল না। এখানে ছাত্রও ছিল না, জনতাও ছিল না। এটা জাতিকে ধোঁকা দিয়ে, তাদেরকে বলছেন রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে, আর তারা আপনাকে শাসাচ্ছে। আপনি যদি সকল বলেন, আপনার খবর আছে। আমার তো খবর আগেই তারা করে ফেলেছে, বুঝছেন, খবর আছে। মানে এইটা তারা অনেক ধরনের ওয়ার্নিং থ্রেট পাই, যে কোনো জায়গায় সব জায়গায় দৌড়ের উপরে রাখবে। তা আমি বললাম, তা আমি তো কোনো জায়গায় বেশিক্ষণ বসে থাকি না, আমি এমনিই দৌড়ের উপরে থাকি। বিবিসির ওই যে নিউজ পোর্টালেও আমি দেখলাম, বিবিসি বাংলা নিউজ, ওরাও করেছে যে উনি যেহেতু শেখ হাসিনা যোগাযোগ করেন নাই, উনি আর শেখ হাসিনার পক্ষে লড়বেন না। তো আমি শুধু বিবিসি নিউজ পোর্টালের ওইখানে একটা কমেন্টও দিয়েছি যে আপনাকে কে বলছিল লড়তে, আর কে এখন প্রথমত বলছিল কে? এই লোকটা, আমি যদি এইটুকু বলি যে এইটা কেন, এইটা তো আমি উনার যেই দিনই শুনলাম যে শেখ হাসিনার পক্ষে উনি লড়বেন, ওই দিনই আমি লিখেও ছিলাম যে এটা হচ্ছে এই মেটিকুলাস প্ল্যানের আরেকটা ডিজাইন। কারণ গত রায়টা যেটা দিয়েছে, বাদীপক্ষ জামাত, আসামি পক্ষের আইনজীবী জামাত, কোর্ট জামাত, প্রসিকিউটর জামাত, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জঙ্গি ইউনুস জামাত, সবই জামাত। জামাত ছাড়া ওখানে ইভেন বিএনপিও নাই, কেউ নাই, সব জামাতের এভরিথিং, যেটা শেখ হাসিনার ফাঁসির হাস্যকর একটা রায়। তো এইটা বললাম, এইটাকে একটু আইওয়াশ করার জন্য, একটু গুরুত্ব বাড়ানোর জন্য তারা এইবার এই ইউনুস জঙ্গি দখলদার এই জেডাই পান্নাকে পুতুল হিসাবে নিয়েছে। উনি স্বঘোষিত হয়ে গেলেন ডিফেন্স লয়ার। ওই সময় আমি লিখেছিলাম যে আপনাকে তো শেখ হাসিনা যোগাযোগ করেন নাই, নিয়োগও দেন নাই, আপনি কেন? আমি লাইভও একটা ছোট্ট একটা রিলও বানিয়েছিলাম, ভিডিও ক্লিপস, যে এইখানে আপনি গত 15ই অগাস্ট আপনি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে আপনি লিখলেন যে আমি
আরেকজন কে যেন ছিল, উনাকে নিয়ে উনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে 32 নম্বরে যাবে 15ই আগস্ট উনি বলল। আমি বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে এত উজ্জীবিত হয়েছিলাম, মানে এত ভালো লাগলো, আমি উনার এই স্ট্যাটাসটা শেয়ার করলাম, এই জেডাই খান পান্নার। শেয়ার করার সাথে সাথে লোকজন আমাকে জানাতে শুরু করলো, ভাইয়া এটা অলরেডি উনি সরিয়ে ফেলেছে, এইটা উনি মিথ্যা বানোয়াট, উনি আবার অস্বীকার করছে উনি নিজে লেখে নাই, উনার নিজের লেখা ছিল, আমার কাছে এখনো স্ক্রিনশট আছে, এই আছে। এই উস্কানি দিয়ে উনি বললেন এখানে আমরা কি দেখলাম, একজন সাধারণ মহিলা গিয়ে লাঞ্ছিত হলো, একজন রিক্সাওয়ালা গেল ফুল দিতে, তার এই রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে। আর ফুল কত এক্সপেন্সিভ, ফুল কিন্তু সস্তা না। একটা যেই ফুলটা কিনেছে রিক্সাওয়ালা, তার 2 বেলা হয়তো ভাত খাইতে পারতো এটা দিয়ে। সে ফুল দিতে গিয়ে তাকে গ্রেফতার করা হলো, তারে হত্যা মামলার আসামি করা হলো, পরে চাপে পড়ে কি কারণে পরের দিন অবশ্য তাকে খালাস দেয়া হলো। কিন্তু খালাস মুচলেকা দিয়ে তারে এখন ইয়ের মধ্যে রাখা হচ্ছে, ওয়াচডগ রাখা হচ্ছে। এইটা হলো প্রথম ধাপটা জেডাই খান পান্নার উস্কানিমূলক। তখন থেকে ওনার প্রতি আমার সন্দেহটা বাড়ছিল। সেকেন্ডটা হলো কি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি উনি একটা সভা ডাকলো, সভা ডেকে এইখানে লতিফ সিদ্দিকী সহ ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, একজন সাংবাদিক। 71 মঞ্চতে কই ফুল দেয়াটাই, ফুল দেওয়ার কথাও ছিল 15ই আগস্ট জাতির পিতার প্রতি। উনি পরে গেল না, বললো উনি এটা করে নাই, উনি লিখে নাই, নিরীহ মানুষকে বাঁচালো। সেকেন্ড হচ্ছে এই 71 মঞ্চ থেকে আবার রিপোর্টার্স ইউনিটিতে এই যে সভাটা, এই সভায় যখন মব সন্ত্রাসীরা গিয়ে ঢুকে মানুষকে অপদস্থ করছে, লাঞ্ছিত করছে, বারবারই গালাগালি করছে, শারীরিকভাবে নির্যাতন করছে, পুলিশ আসলো, এসে এই মব সন্ত্রাসীদেরকে না ধরে এই গেস্ট অতিথিদেরকে অ্যারেস্ট করলো। প্রথমে পুলিশ জানালো কি যে না, আমরা উনাদেরকে অ্যারেস্ট করি নাই, আমরা শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি উনাদের নিরাপত্তার জন্য। ওখান থেকে ডিবি অফিসে। শেষে জানলাম কি, 71 মঞ্চ থেকে যিনি এই সভাটি আহ্বান করেছেন, দেখেছেন, যার কথায় এই অতিথিরা আসছেন, যারা উপস্থিত ছিলেন সবাই, জেডাই খান পান্না হাইকোর্টের বারান্দায় বসে উনি ফেসবুক লাইভ করছেন ওই সময়, কিন্তু সভা ডেকেছেন উনি 71 মঞ্চ থেকে। উনি তো নেই, উনি ফেসবুক লাইভ করতেছেন, কোনো কাজেও না, ফেসবুক লাইভে আছেন উনি। তো কিচ্ছু নাই। এই সুধী ইউনুস, দখলদার ইউনুস, এইটারে আবার সে বানিয়ে ফেলেছে, মিউজিয়াম বানিয়ে ফেলেছে। চুরিটা সে তো চোর, সে আগেই চুরি করে ফেলেছে। আর এই গয়নাটাও যেটা রুমা বললেন, যে আসলে আমার কাছেও মনে হয়েছে এটা ফারুকি, তো ভিডিও টিডিও সব ফারুকিই করেছে। করাই বস্তিতে এইভাবে আগুন দেয়া, একইভাবে সবকিছু করা, এগুলা এলিফ্যান্ট রোড থেকে ওই যে ফেরি করে বিক্রি করে, এইগুলা কোনোটাই শোনা না, এইগুলা এইখান ওইটা চুরি করে ফেলেছে। আর চোর তো এই শফিক যে আছে, শফিক, সে তো ইউনুসের পিছে পিছে থাকে, যেইখানে যা পায় সেইটা পকেটে, এইটা ভিতরের খবর আমি বলছি, চুরি করে। তারে এই চুরি অভ্যাসটা ছোট থেকে। আমার মেয়ের বয়স ছিল তখন 2.5 বছর, প্রার্থনা, আমার 2 মেয়ে এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে এই বছর থেকে। তাকে আমি ছবিটা, স্টিল ছবি আছে 32 নম্বরের, 15ই আগস্ট ছিল, আমি ওকে বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বর নিয়ে দেখাতে যাই। তখন আমার বউয়ের ছিল, কোথায় যাচ্ছ? বললাম 32 নম্বরে। যে ওকে নিয়ে যাচ্ছ কেন? আমি বললাম না, ওকে এখন থেকেই, ছোট থেকেই 32 নম্বরের সাথে আমি সম্পৃক্ত করতে চাই, দেখাতে চাই আমি ওকে। আমার তখন সেই ছিল, এখন আমার 2 মেয়ে। তো ওরে আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যে কেয়ারটেকার ছিলেন, আর আমাকে চিনছেন ওরা দেখেই, তো প্রত্যেকটা রুমে গেছি, প্রত্যেকটা গেছি, বঙ্গবন্ধুর রুমে, তারপরে একটা মধ্যে, ওই যে শোকেসের মধ্যে যেই রুমে রাসেলের পুতুল ছিল, আমি শর্ট করে বলি, সব রুম বাদ দিয়ে ওই রুমে যাওয়ার পরে আমার মেয়েটা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো যে বাবা আমাকে এই পুতুল দাও। আমি কোনোভাবে তাকে বুঝাতে পারি না, টাকা দিচ্ছি, চকলেট ছিল হাতে দিচ্ছি, যে বাবা এক্ষুনি গিয়ে পুতুল কিনবো, এই করবো। শেখ জামালের রুমে শেখ রাসেলের ওই যে গ্লাসের ভেতরে রাসেলের পুতুল।
খেলনা আরো কি যেন ছিল, সেই পুতুলটা আনার জন্য ওখানে যারা ছিলেন কর্মচারী, কেয়ারটেকার থেকে শুরু করে ওকে কোলে নিয়ে অনেক কিছু করে আদর টাদর দিয়েও কেউ বুঝাতে পারলেন না। শেষ পর্যন্ত আমি এক ধরনের মানে ওনাদের সাহায্য নিয়ে জোর করে আমি আমার মেয়েকে নিয়ে বের হয়ে তখন আসলাম ন্যাম ভবনে। ন্যাম ভবনে তখন সৈয়দ আশরাফ ভাই বিমান প্রতিমন্ত্রী ওই ন্যাম্ববনে আছেন। ওখানে আসলাম, এখানে এসেও আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কোনোভাবে আমি থামাতে পারি নাই। এই কান্না করছে এই অবস্থায় আমি তারে আমার বাসায় নিয়ে আসলাম। আমার বউ আমার উপর রেগে যে আমি না করছি, ওকে এইভাবে নিয়ে যেও না। বললাম না, এখানে তো অপ্রীতিকর কোনো কিছু হয় নাই, কোনো কিছু না। সেই পুতুলটা দেখে সে এমন পাগল হয়েছে, তারে কিনে দিলেও নেবে না, কোনো কিচ্ছু নেবে না, এইটা জীবনে সে করে না, শান্ত টাইপের মেয়ে। কিন্তু এই পুতুলটা না, এইটা আমার লাগবে। আমি শেষ করে দিচ্ছি। এইটা লাগে। এই মেয়েটা বড় হয়ে গেছে, 32 নম্বর যখন পুরালো, আমি 32 নম্বরের ভিডিও ফুটেজ ছবি দেখালাম, আর ওই ছবিটা বের করে আমার সাথে আর দেখালাম যে বাবা আমারে শুধু বলল, মন খারাপ করে নাই, চুপ হয়ে বলল, বাবা দেখছো কেন বলছিলাম ওই পুতুলটা আমাকে দিতে, যদি আজ ওই দিন ওই পুতুলটা আমাকে দিতা, এটলিস্ট আমার কাছে এই পুতুলটা থাকতো, আজকে তো এই পুতুলটা নাই।